কেন্দ্র করে কোনো কর্মসূচি ছিল, ব্যাপারটি এমন নয়। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তারা একটি শোক দিবস পালন করে থাকে, সেটিকে কেন্দ্র করে ঢাকায় তারা একটি বড় জমায়েত হবে, যার পিছনের উদ্দেশ্য হচ্ছে এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন চক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে একটি গণবিপ্লব হয়েছে সেটির বিপরীতে গিয়ে একটি প্রতি বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট যে অবস্থান সেটি ছিল এরকম যে 5 আগস্ট যে পুরো বাংলাদেশে ছাত্র জনতার যে একটি বিপ্লব হয়েছে, এটি তো আসলে 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার তাদের যে অত্যাচার নিপীড়ন, এটির বিরুদ্ধে গিয়ে এই বিপ্লবটি হয়েছে পুরো বাংলাদেশের মানুষের যে অংশগ্রহণে। সেখানে এখন যদি প্রতি বিপ্লবটি হয়, এটি হচ্ছে আসলে একটি চক্রান্তের ফলে, দেশ এবং দেশের বাইরে চক্রান্তের ফলে এই যে দেশের ছাত্র জনতার যে বিপ্লব সেটির বিপক্ষে গিয়ে, অর্থাৎ ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি চক্রান্তর মাধ্যমে হবে, যেটা আমরা হতে দিতে পারি না। সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে কর্মসূচিটি ছিল এমন যে আমরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আসলে শান্তিপূর্ণ একটি অবস্থান করব। আপনারা দেখেছেন, আমি নিজেও, আমরা কয়েকজন সমন্বয়ক সহ শাহবাগে ছিলাম। আমরা যখন শাহবাগের মোড়ে যাই তখন আমাদেরকে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কিছু আর্মি অফিসার এসে অনুরোধ করে যে এখানে যদি আজকে আমরা কর্মসূচি করি 4 রাস্তার মোড়ে, তাহলে মানুষের ভোগান্তিটি বাড়বে। তাদের কথা শুনে আমরা সাথে আমরা সেখানে 1 মিনিটও দাঁড়াইনি, সাথে আমরা জাদুঘরের সামনে চলে এসেছিলাম যে মানুষের আসলে দীর্ঘ 1 মাস ধরে বিশাল একটি ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তিটি আসলেই কমানো প্রয়োজন দেশের স্থিতিশীল অবস্থা নিয়ে আসার জন্য। আমরা সরে এসেছি সেখান থেকে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটি লক্ষ্য করেছি যে ধানমন্ডি 3200 ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা যে বাংলাদেশের প্রত্যাশা করি, সেই যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেটির সাথে আমরা এটা কখনো যায় না। যেমন আমি কয়েকটি উদাহরণ দেই। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে। আমি দেখেছি আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে। এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিক ভাই বোনদের উপরে হামলার বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করেছি। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, যেই স্পিরিটটিকে সামনে রেখে আমরা এই গণবিপ্লবটি করেছি, 16 বছরে যে নির্যাতন, নিপীড়ন কিংবা মানুষের যে প্রকাশ করার, যে কোনো অনুভূতি প্রকাশ করার, কথা বলার যে অধিকারটি ছিল, সেটি যে হরণ হয়েছিল, এই সব কিছু দুর্নীতি থেকে শুরু করে নিপীড়ন, অত্যাচার, এগুলোর বিরুদ্ধে গিয়ে কিন্তু এই গণবিপ্লব। এটার কারণ ছিল যে আমরা আসলে এমন কিছু একটা, এমন নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আসলে সবাই সবার কথাটি বলতে পারবে, সবার মত প্রকাশ করতে পারবে, যে যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে এবং তার এই স্বাধীনতাটি থাকবে। আমরা আওয়ামী লীগের সময় বিগত 16 বছরে যে বিষয়গুলো দেখেছি, যে আপনি আওয়ামী লীগ ছাড়া অন্য যে কোনো দল যদি করতেন, আপনাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, কিংবা আপনাকে একটি মিটিং করতে দেওয়া হয় নাই, আপনাকে জেলে কিংবা আদালতে চক্কর কাটতে হয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে এগুলো হওয়া উচিত না। কিন্তু গতকালকে আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যেই জায়গাগুলোতে আসলে স্টুডেন্টদের কিছু পার্টিসিপেশন ছিল। আমরা জানি না যে ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে, ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না। কিন্তু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের আমরা সকলে একসাথে বসে কথা বলেছি, যখন রাতে আলোচনা করেছি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলি, আমরা খুঁজছি যে এগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় কিংবা সহসমন্বয় যুক্ত আছে কিনা। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহসমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। এটা আমাদের প্রথম ডিসিশন। দ্বিতীয় ডিসিশন ওই জায়গাটিতে আমাদের, যে এরকম কাউকে যদি আমরা পাই যেই ঘটনাগুলো অতিরঞ্জিত হয়েছে, আসলে ওই ঘটনার সাথে সম্পৃক্ত, এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয়, তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করা প্রয়োজন, একটি প্রেশার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। এবং আমাদের যেমন 2 জন ছাত্র প্রতিনিধি আসলে অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, সেই জায়গাতেও তাদের মাধ্যমে যেভাবে বিচার নিশ্চিত করা যায়, আমরা সেই কাজটি করব। আরেকটি আমাদের অবস্থান আমরা স্পষ্ট করি, আমরা আমাদের জায়গা থেকে এটি বিশ্বাস করি, বাংলাদেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক আদর্শের দল থাকতে পারে। 2013 সালে আমরা দেখেছিলাম হেফাজতে ইসলাম যখন তাদের মতিঝিলে এই যে সমাবেশটি করেছিল, ওই সময়ে
পুলিশকে কাজে লাগিয়ে, পুলিশকে অপব্যবহার করে আওয়ামী লীগ তার ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য আলেম ওলামাদেরকে কান ধরে উঠবস করিয়েছিল। সেই সচিত্র ছবি এবং ভিডিও এখন আমাদের কাছে আছে। আওয়ামী লীগ যা করেছিল তার ফল আওয়ামী লীগ এখন ভোগ করছে, ভবিষ্যতে ভোগ করবে। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়, সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এটি তার ব্যক্তিগত জায়গা। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই স্বাধীন বাংলাদেশে যখন যে ক্ষমতা এসেছে তখন শুধুমাত্র তার যে সুপ্রিম যে মানুষটি ছিল তাকে শ্রদ্ধা জানানো হয়েছে, বাকিদেরকে শ্রদ্ধা জানানো তো দূরের কথা, বরং ছোট করা হয়েছে। আমরা বিগত আওয়ামী লীগের সময় দেখেছি বঙ্গবন্ধুকে কিংবা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু থেকে শুরু করে যত বিশেষণে বিশেষায়িত করা যায় সেগুলো করা হয়েছে, এবং অতিরঞ্জিত অনেক ঘটনা নিজের মন মতো করে বানানো হয়েছে, ইতিহাস সাজানো হয়েছে। অপরদিকে আমরা যদি দেখি শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেওয়া হয়নি। আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে এই যে মানুষগুলো রয়েছে, আসলে বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না। আমরা যতটুকু জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে। একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য তাকেও ততটুকু সম্মান দিতে হবে। তার যেই কাজগুলো সমালোচনা যোগ্য আপনি সমালোচনা করেন, এটা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আপনি আজকে 2024 সালে এত বড় একটি গণঅভ্যুত্থানের পর দাঁড়িয়েও আপনি যখন আপনার রাজনৈতিক প্রতিহিংসাকে বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন, এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না। এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদটুকু করা উচিত যে তারা এগুলো আজকে দাঁড়িয়ে কখনো এগুলো সমর্থন করে না এবং চায় না যারা এগুলো করবে তাদেরকে জনগণ বয়কট করার জন্য প্রস্তুত। ইভেন আমাদের মধ্যেও কেউ যদি এই কাজগুলো করে তাদেরকেও বয়কট করা হোক, কোনো সমস্যা নেই। মানে শোক প্রকাশে যে বাধা হয়েছে সেগুলো কোনোভাবেই বৈষম্য বিরোধী আন্দোলন সমর্থন করে না। আমরা স্পষ্ট করে কিন্তু এই কথাটি বলেছি। 15ই আগস্টের শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল তাদেরকে, যেমন আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গিয়েছিলেন, তার গাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। কেন? তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। আমরা বরং যদি মনে করি যে তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, যেই ব্যক্তিটিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নয়, আমরা তাকে বয়কট করতে পারি। কিন্তু তার গায়ে হাত তোলা, তার গাড়িতে হামলা করার এই যে অথরিটি, এই অথরিটি আমাদেরকে কেউ দেয় না। আমি এটি স্পষ্ট করি, অথরিটির বিষয়টি যেহেতু এখানে এসেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আপনারা এই পর্যন্ত একজনও বলতে পারবেন না যে আমরা যারা সমন্বয়ক বা সহসমন্বয়করা আমাদের এই জায়গা থেকে, কেন্দ্রীয় জায়গা থেকে অসংখ্যবার আপনাদের সাথে কথা বলেছি, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ডিল করেছি, আমরা কোথাও এই অথরিটি খাটাতে যাইনি। আমরা আমাদের জায়গা থেকে যদি কোথাও কথা বলেছি, আমরা বলেছি যেটি ন্যায্য, যেটি ন্যায়সঙ্গত সেটি যেন বাস্তবায়ন হয়। সুপারিশ করতে আমরা কোনো সময়ই স্বাচ্ছন্দ্য বোধ করি না, আগ্রহী না, আমরা করব না। আমরা পুরো বাংলাদেশের যারা আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, সমন্বয়ক হোক, সহসমন্বয়ক হোক, কিংবা বর্তমানে আসলে ভুয়া অনেক সমন্বয়ক তৈরি হয়েছে, ভুয়া অসংখ্য সহসমন্বয়ক তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো অথরিটি নয়, আমরা জাস্ট একটা প্রেশার গ্রুপ। আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিবাজকে সরাতে হবে, আমরা সরিয়ে দিতে পারি না, সেই অথরিটি আমাদের নাই। আমরা এটা বলতে পারি যে এই মানুষটি দুর্নীতি করেছে, তার দুর্নীতির এই এই কাজগুলো রয়েছে। আমরা কিছু জায়গায় দেখছি যে তারা পদত্যাগের জন্য বাধ্য করার সংবাদ পাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা আমাদের কেউ নয়, তারা আমাদের স্পিরিটও ধারণ করে না। কারণ এখন অসংখ্য ভুয়া সমন্বয় তৈরি হয়েছে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা কোনো পুরো বাংলাদেশে সমন্বয়ের টিম দেইনি, কিন্তু আমরা অসংখ্য সমন্বয়ের টিম দেখছি যারা 5ই আগস্টের পরে নিজে নিজে এই টিমগুলো দিয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন কাজ করছে। আমরা মনে করি হয় তারা ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করছে, হয় তারা মানুষকে হয়রানি করে লুটপাটের জন্য কিংবা অর্থ আত্মসাতের জন্য করছে, অথবা রাজনৈতিক তাদের কোনো উদ্দেশ্য রয়েছে, অথবা এমন হতে পারে যে তারা নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর প্রোপাগান্ডা করছে আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য। 15 আগস্টে তো ঘটনা ঘটেছে, সেটা আপনি বললেন। 14 আগস্ট সন্ধ্যাবেলা কিন্তু অনেকেই গিয়েছিল পুলিশ, গিয়েছিল, তখন তার উপর হামলা হয়েছে। তখন আসলে আপনার ব্যাপারটা জানতেন?
তখন আসলে কেন কোনো কিছু বলা হলো না যে আগামীকাল যদি কেউ যেও থাকে এরকম কোনো ঘটনা? বা আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা একটা করে বললেন না নিরাপত্তা জোরদার করার জন্য? বলছেন কেউ যদি ফুল দিতে যায় সেখানে কোনো বাধা নেই, তাহলে প্রতিহত করার বিষয়টি কেন এসেছিল এটি একটু বলবেন। আর হচ্ছে তাহলে কেন আগে থেকে বলা হলো না কেউ যদি ফুল দিতে চায় অনায়াসে ফুল দিতে পারবে, কিন্তু নৈরাজ্য করা হবে? আচ্ছা 14 আগস্টেই ঘটনাটা ঘটে গেল, ঠিক তখন আছে। থেকে ব্যবস্থা নেওয়া যেত। আমি এটা তারিখ এক করি 14 আগস্ট রাতেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হলে এবং সূর্য সেন হলে বলা ডিজে করা হয়েছে। এটা আসলে কতটুকু যৌক্তিক হয়েছে এবং সেই ডিজে 32 নম্বর পর্যন্ত গিয়েছে। তো তখন সেটা থেকে তো মনে ফেসবুকে ভাইরাল হচ্ছিল যে হয়েছে, আসলে আপনারা সবাই বিষয়টা দেখেছেন। আসলে অন্যদিকে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলে এক ছাত্ররা এরকম করবে বলে আমার বিশ্বাস হয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা অনেক আপনার কি মনে হয় বাইরে কেউ এসে করেছে হলে? না, সেটাই বলতেছি, তারা এইভাবে মানে কিভাবে সম্ভব সূর্য সেন হলের মতো জায়গায় এবং আপনাদের গ্রুপেও দেখেছি আচ্ছা বুঝছি, আমি ফেসবুক বলি গ্রুপে এই বিষয়গুলো আসলে আচ্ছা প্রথম কথা হচ্ছে 14 আগস্টে যে ওখানে যে ঘটনাগুলো হয়েছে আপনি বললেন যে কেন আমরা ওপেন স্পেসটি দেইনি। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমাদের কাছে অসংখ্য তথ্য রয়েছে যে বর্তমানে এখনো সেই চেষ্টাটি চলছে বিভিন্ন দেশের, শুধু না দেশের বাইরে থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের একদম রাষ্ট্রের মদদে অসংখ্য অর্থ খরচ করার মাধ্যমে দেশে একটি প্রতি বিপ্লব ঘটনার যেই প্রতি বিপ্লবটি একদম আমাদের স্পষ্ট তথ্য রয়েছে, যেই প্রতি বিপ্লবটি আসলে জনতার বিপক্ষে যাচ্ছে, ছাত্র সমাজের এই যে বিপ্লবটি হচ্ছে তার বিপক্ষে যাচ্ছে। এখন আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা ওপেন স্পেস ছেড়ে দিয়ে সেখানে যদি হাজার হাজার মানুষ যারা এই চক্রান্তটি করছে, আসলে এরকম অসংখ্য মানুষ রয়েছে। আমরা দেখেছি 5ই আগস্টে যখন সরকার তখনকার স্বৈরাচার সরকার পদত্যাগ করে গিয়েছে, তাহলে আপনারা আমাকে এটি বলতে হবে যে এরপরে কেন আমার এই দেশে স্নাইপার দিয়ে শুট করে মানুষ মারা হলো, কেন চানখারপুল থেকে শুরু করে শহীদ মিনার কিংবা বাড্ডা কিংবা উত্তরায় অসংখ্য মানুষের মারা গিয়েছিল। তার মানে যখন তিনি পদত্যাগ করে চলে গিয়েছেন তারপরও আসলে এই যে চক্রান্তটি সেটি শেষ হয়নি। তারা চেয়েছিল অস্থিতিশীল অবস্থা তৈরি করতে। আমাদের জায়গাটা হচ্ছে এটি যে 1-2 জন মানুষ ব্যক্তি হিসাবে গিয়েছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, এটি আমরা সমর্থন করি না। কিন্তু শেষ করি কিন্তু দলীয়ভাবে যে অবস্থানটি তারা তাদের জায়গা থেকে যেটি প্রত্যাশা করছিল যে সবাই মিলে করবে, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই মেসেজটি ছিল, গোয়েন্দা বিভাগের পক্ষে এই মেসেজটি ছিল যে এরকম বড় একটি আবার রিভার্স ম্যাসাকার তারা করার চেষ্টা করতে পারে। সেই জায়গা থেকে আমাদের ওই বিষয়টি ছিল যে ওইটুকুর জন্য আমরা সতর্ক অবস্থানে থাকবো, ওই রকম অবস্থানটাকে আমরা সমর্থন করি না। এখন যে কথাটি বলা হচ্ছে এখানে ওনার জায়গা থেকে যে সূর্য সেন হলে এটি হয়েছিল, দেখুন শিক্ষার্থীরা এই যে আন্দোলনটি করেছে, আওয়ামী লীগের কিছু অন্ধ ভক্ত ছাড়া বাংলাদেশের যত পার্সেন্ট মানুষ আছে সবাই এটার সাথে সরাসরি যুক্ত ছিল। এখানে সকলেই বিভিন্ন আদর্শে বিশ্বাসী। অনেক শিক্ষার্থীদের আমরা দেখেছি, সূর্য সেন হলের সকল শিক্ষার্থী যে এটাতে পার্টিসিপেট করেছে ব্যাপারটা এমন নয়। আমরা তো এইসব হলে থাকি, অন্যান্য হলে কোনো হলে দেখেছেন বাকি 17টা হলে এরকম কোনো কাজ হয়নি। সো ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী শোক দিবসকে কেন্দ্র করে করেছে না, ব্যক্তিগত জায়গা থেকে করেছে, এমন একটি কাজ করেছে। ইভেন 32-এও এটি হয়েছে। আমরা সরাসরি বিভিন্ন টকশোতে বলেছি, মিডিয়াতে বলেছি, এই বিষয়টিকে আমরা সমর্থন করি না। আমাদের তারা একটি শোক পালন করছে, আমরা তাদের সাথে সমর্থন করি না। আমরা মনে করি না যে এই রাষ্ট্রীয় শোকটি তারা যেভাবে পালন করছে এটি হওয়া উচিত। কিন্তু তারা যদি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু পালন করতে চায় ওইটুকুতে ন্যূনতম রেসপেক্ট আমাদের শো করা উচিত। আমাদের অবস্থানটি হচ্ছে এটি। অর্থাৎ বিগত সময়গুলোতে আমরা যেটা দেখে এসেছি বাংলাদেশ 16 বছরে, যে কেউ একটি কাজ যখন ক্ষমতায় থাকে শুধু তারটি এস্টাবলিশ, বাকি সব কিছু না। আমরা এটা চাই না। সবাই সবার মতো করে লিমিটের মধ্যে থেকে যতটুকু করা উচিত ততটুকু তারা করবে এবং ওই রেসপেক্টটুকু আমাদের তাদের প্রতি শো করতে হবে। আমাদের অবস্থান হচ্ছে এটা। আমরা একটু বলি যে এখন যেটা শেষে বললেন আপনি, এখন আসলে কেউ ক্ষমতায় নেই, ক্ষমতায় আছে আমরা, আপনারা আমরা। সেই জায়গা থেকে আপনারা এতগুলো নেতার নাম বললেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু না, বাংলাদেশের বঙ্গবন্ধুকে আপনাদের সম্মান করা দরকার ছিল কিনা, আপনারা নিজেরা গিয়ে ফুল দিতে পারতেন কিনা, সেটা আপনারা কেন করলেন না? আর যদি স্পেসিফিকলি সেখানে যদি কেউ ফুল দিতে যেয়ে থাকে, ছাত্র সমাজ তো 32 ছিল, যেহেতু আপনাদের অবস্থান করার কথা ছিল, ছাত্র সমাজ কেন তাদের প্রোটেক্ট করলো না? যে তারা শুধু ফুল দিতে গিয়েছে, শুধু ফুল দিবে, তাদেরকে অ্যাটাক করা হলো, তারা কেউ কিছু বললো না কেন? আচ্ছা ভাই দেখুন, আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি। কথাটা হচ্ছে আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। দায় আপনাকেও নিতে হবে, আমিও নিব, আওয়ামী লীগও নিবে, প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে। এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না। এই দায় 16 বছরে তৈরি হয়েছে। আমরা দেখেছি 16 বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল, কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি। এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন যেটি হয়েছে 16 বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে, এটি
ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে। 16 বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো, বিষয়টি এ পর্যায়ে কখনো যেত না। যদি দায় নেয় আমাদের সবাইকে দায় নিতে হবে, আমি এটাতে একদম দ্বিমত করবো না এই জায়গা থেকে। কিন্তু আপনি যদি দায় দেন কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ আমরা দেখেছি, আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি। কেন? হয়তো বা এমন হতে পারে করতে দেওয়া হয়নি, কিন্তু পারেনি তো, এটাই তো বাস্তবতা। আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে 6 দিন আটকে রাখা হয়েছে। একটা মানুষকে 24 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনদিন আটকে রাখা যায় না। সেটাতে এই যে একটি প্রেশার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি। আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ সম্মেলন আমরা করেছি, বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল একটিতে কোনো কিছু আসে নাই। তার মানে আপনাদের যতটুকু পালন করার কথা ছিল আপনারা করেননি, ওই দায়িত্বটা আপনার উপর বর্তায়। সেইমভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি, আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য, ইভেন ইফ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদেরও অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওইখানে ছিল এই কারণে যে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টি নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল, আপনি যখন ঘেটে দেখেছেন, রিপোর্টে দেখেছেন যে ওই সময়টি তো তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে। আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি। যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে। রিজন কি? রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি, আমরা বিশ্বাস করি এই জায়গায় দায়টি আমাদের সবার। তবে আমরা এটুকু বলছি, আপনি যেটি বললেন যে এই শোক পালন করার উচিত কিনা, আজকে 2024 সালের এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে, ধরে নিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই যে ঘটনাগুলো হয়েছে, এটার জন্য কি এখন আমরা শোক পালন করব? যদি এটার জন্য না করি 15ই আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। আপনি দেখেছিলেন ওই 15ই আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল। এটি বাংলাদেশের মানুষের কোনো ঘটেনি। এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি, বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে, ধানমন্ডি 3200 কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত। সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল। আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন, দেশের বাইরে পাচার করছেন, তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না? বিগত 16 বছর ধরে আপনি এটি বলেন নাই, কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না, হয় মিডিয়া থাকতো না। দিস ইজ দ্য রিয়েলিটি। সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন করি না। একটু আমি বলেছিলাম যে ওখানে তো নরমাল পিপল ছিল এবং ছাত্র সমাজ থাকবে, আপনারা বলেছেন সেক্ষেত্রে তাদেরকে যখন অ্যাটাক করা হচ্ছে তখন হচ্ছে ক্লিয়ার ভাইয়া। একটু এখন আমরা 15 আগস্টে একটু সরি, আমাদের এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের ডাকে আমরাও মাঠে ছিলাম, সাংবাদিক হিসেবে কভার করেছি, তারপরে আমরা আমাদের মতো করে অংশগ্রহণ করেছি। এখন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নানা কর্মসূচি বিতর্কিত হয়, ফেসবুকে আমাদের ডিফেন্স করতে হয়, এটা আমাদের কষ্ট হয়, আমরা কিভাবে ডিফেন্স করব? এখন আমাদের কথা যে আন্দোলন তো শেষ হয়ে গেছে, এখন আমরা দেখছি যে ট্রাফিক পুলিশের যে 7 দিন, আমরা সবাই বলেছি যে ছাত্রদের এই ভূমিকা অসামান্য। এখন তারা আছে, তারা নানা রকম ভাবে কর্মসূচি করছে, সেটা ঠিক কিনা? আবার দেখা যাচ্ছে নানা হোটেলে তারা অভিযান করছে, এরপর আবার আরো অন্য কিছু করে বসবে। আপনারা কিভাবে কন্ট্রোল করবেন? আচ্ছা, হ্যাঁ বুঝছি। আমি একটা জিনিস স্পষ্ট করে বলি, ছাত্র সমাজ এই সংকটের সময় যেটি করেছে সেটার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ফার্স্ট। সেকেন্ডলি, ছাত্র সমাজ রাস্তায় থাকা কখনো একটা দেশের স্থিতিশীল অবস্থার পরিচয় না। ইভেন পুলিশ তাদের যেখানে দায়িত্ব পালন করার কথা, ট্রাফিকের জায়গাটির কথা যদি বলি, সেখানে না থাকা এটাও স্থিতিশীল অবস্থার পরিচয় না। সো দিন শেষে আমরা যদি মনে করি যে আমাদের দেশকে একটি স্থিতিশীল অবস্থার দিকে যাওয়া প্রয়োজন, সেই জায়গা থেকে আসলে যার যে জায়গায় দায়িত্ব তার সেই জায়গায় ফিরে যাওয়া উচিত। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা দেখছি যে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় ধীরে ধীরে যারা পুলিশ রয়েছে তারা আসলে তাদের দায়িত্বে ফিরে আসছে। সেই জায়গায় ছাত্র সমাজের প্রতি আমাদের একদম সরাসরি আহ্বান এবং স্পষ্ট আহ্বান, আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু এটি আপনাদের দায়িত্ব না। আপনাদেরকে তাদের জায়গাটি বুঝিয়ে দিয়ে সরিয়ে যেতে হবে এবং আপনাদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, আপনাদের ক্লাসে ফিরে যেতে হবে, পড়ায় ফিরে যেতে হবে।
এবং আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না, বরং আমরা মনে করি আমরা এগুলোর দাবি জানাতে পারি এবং অথরিটি সিদ্ধান্ত নিবে যে এটি করবে কিনা, এবং অবশ্যই এটি তদন্তের ভিত্তিতে হওয়া উচিত। আমি মনে করি, আমি একটি অভিযোগ করলাম যে বাংলাদেশের 64 জন ডিসি এবং এসপিকে পদত্যাগ করাতে হবে, কিন্তু বাংলাদেশের 64 জন ডিসিএসপি যদি করাপ্টেড থাকতো তাহলে বাংলাদেশ চলতো না। আমরা বিশ্বাস করি অনেক ভালো ডিসিএসপিও ছিল বলেই বাংলাদেশটি চলেছে, খারাপভাবে চলুক আর ভালোভাবে চলুক চলেছে। সেই জায়গা থেকে অবশ্যই এই অভিযোগ করলাম আর সবাইকে পদত্যাগ করতে হবে বা করাতে হবে ব্যাপারটা এমন নয়, বরং এখানে একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। যারা এগুলোর জন্য দায়ী, সে ডিসিএসপি হোক আর একজন কনস্টেবল হোক, তাদেরকে ওই দায়টি নিতে হবে এবং তাদের ওই উপযুক্ত শাস্তিটি দেওয়া উচিত। পুরো বাংলাদেশের ছাত্র সমাজের জন্য স্পষ্ট বার্তা, আমরা কোনো অথরিটি না, আমরা একটি প্রেশার গ্রুপ। আমরা আমাদের দাবিটি তুলে ধরতে পারি, আমরা দুর্নীতিবাজদের অপসারণের জন্য, ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য দাবি তুলতে পারি, কিন্তু এটি করতে বাধ্য আমরা করতে পারি না। আচ্ছা সার্জিস, আমার প্রশ্নটা হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ থেকেও আপনাদের যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম সেটা প্রয়োজনীয়তা ছাত্ররা অনুভব করছে না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত আছে জানাবেন। আর আপনারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কমিটিটা বিলুপ্ত করেন তাহলে কি আপনারা নতুন কোনো দল গঠন করার চিন্তা ভাবনা করছেন কিনা? দেখুন, আপনি যে কথাটি বললেন আমার মনে হয় এই কথাটি অল্প কিছু মানুষের একটা রিপ্রেজেন্টেশন, এবং হয়তো এই রিপ্রেজেন্টেশনটা গতকালকের কিছু অপ্রত্যাশিত ঘটনার ভিত্তিতে আপনার কাছে এসেছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে এরকম যে আমরা আসলে বর্তমানে অনেক মানুষ, বাংলাদেশের মানে বিশাল একটা সংখ্যা আমরা এখন দেখতে পাচ্ছি, হঠাৎ করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে, বিলুপ্ত বলতে আমি এমনটি বোঝাচ্ছি ক্ষমতার পতন হওয়ার ফলে, যখন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বিশাল একটি সুবিধাবাজ গোষ্ঠী যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায়, এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী এখন আসলে, তার আগে ছিল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এখন একটি নতুন রূপ ধারণ করেছে। নতুন রূপটি হচ্ছে তারা ভুয়া সমন্বয়ক সহসমন্বয়ক হয়ে উঠেছে, ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে। তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করে, আমরা এমনও পেয়েছি যে উত্তরা 12 নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে, অথচ আমরা বিশ্ববিদ্যালয় ভিত্তিক শুধু কমিটি দিয়েছিলাম আমাদের জায়গা থেকে, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। সেই জায়গা থেকে এই মানুষগুলো তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হোক, কিছু রাজনৈতিক উদ্দেশ্য, সেগুলো বাস্তবায়নের জন্য এমন কিছু কাজ করছে যেগুলো অপ্রত্যাশিত। আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়কদেরকে আপনারা দেখেছেন এই বিগত 1.5 মাসের অধিক সময়, কোনো একজন সম্পর্কে আপনারা যে অভিযোগগুলো করছেন এগুলো যদি করতে পারেন, ইভেন আমার সম্পর্কেও যদি করতে পারেন, আমরা কথা দিচ্ছি ওই একজনের দায় নিয়ে তাকে পদত্যাগ করিয়ে তার জন্য আইনগত যে ব্যবস্থা নেয় আমরা সেটি নিব। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অল্প একটু সময় রয়েছে, এই সময়টুকুতে দেশ একটি স্থিতিশীল অবস্থায় আসার পূর্ব পর্যন্ত, অর্থাৎ যখন আমার মনে হবে যে চক্রান্ত করার যে বিষয়টি তাদের, ওই বিষয়টির যে সম্ভাবনা সেটি কমে এসেছে, দেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে, এমন অবস্থা মনে হলে আমরা এই বিষয়ে আলোচনায় বসে সিদ্ধান্ত নিব। কারণ আমরা আগেই বলেছিলাম যে এটি আমরা লং টার্মে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আমাদের কোনো উদ্দেশ্য নেই। তখন আমরা এটি সিদ্ধান্ত নিয়ে যা করার এই প্ল্যাটফর্মটি নিয়ে সেটি সিদ্ধান্ত নিয়ে আপনাদের সবাইকে ডেকে আমরা জানিয়ে দিব, শেষ করে জানিয়ে দিব। এবং আমরা এটি স্পষ্ট করে বলি কেন আমরা এটি বলছি, কারণটা হচ্ছে এখনও আপনারা সবাই জানেন, আমরাও জানি, অর্থনৈতিকভাবে হোক, আইন শৃঙ্খলার দিক থেকে হোক, বাংলাদেশে স্থিতিশীল অবস্থা আসেনি। আমরা যদি মনে করি যে আজকে থেকে 7 দিন পরে এরকম একটি বড় চক্রান্তের আভাস আমাদের কাছে এসেছে, তখন তো আমাদের রাজপথে নামতে হবে, একটি ডাক দিতে হবে। সেই জায়গা থেকে এই স্থিতিশীল অবস্থাটি আসার জন্য আমরা অপেক্ষা করছি। একটা বিষয় আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, সারা বাংলাদেশের মানুষের সমর্থন পেয়েছে। যে 17 বছর যে সরকারের যে নানান ধরনের হয়রানির শিকার হয়েছে, আমি পরিষ্কারভাবে বলি, বিএনপি এবং জামাতের কোনো নেতাকর্মী তারা ঘরে থাকতে পারতো না, বিএনপির কোনো নেতাকর্মী তাদের অজস্র হয়রানিমূলক মামলায় আমরা দেখেছি, মামলার কি ধরনের বিকৃত রূপ। আবার সে একইভাবে এখন আবার পুলিশ এই আগের রূপেই তারা এখন আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে মানে লজিক্যাল মামলাগুলো হচ্ছে না, কিন্তু মানে এক ধরনের স্ক্রিপ্টেড মামলা, নাটকীয় মামলা, এটা নিয়ে এখন কথা হচ্ছে। তাহলে যেই বিরোধী আন্দোলন করলেন, যেটা বৈষম্যমুক্ত সমাজ গড়ার আন্দোলন করলেন, এখানে তো সবার অধিকার থাকবে, সবাই কথা বলতে পারবে। আমি যদি অপরাধ করি আমার সে অপরাধের জন্য শাস্তি পাবো। আমি এই বিষয়টা আপনাদের কোনো মেসেজ থাকবে কিনা পুলিশের উদ্দেশ্যে? মানে আপনি কি হচ্ছে এমপি, মন্ত্রী, পুলিশ বা যারা আছে সবার কথাই বলছেন, তাই তো? ফাইন। দেখুন, আমি প্রথমে এটা ক্লিয়ার করি 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে
বিভিন্ন পদে, হোক মন্ত্রী, হোক প্রধানমন্ত্রী, হোক এমপি, হোক কোনো একটি নির্দিষ্ট ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা প্রভাবশালী কেউ একজন, এই যারা ছিল তারা প্রত্যেকেই এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের এক একজন স্টেক হোল্ডার ছিল। তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে কোনো না কোনো ভূমিকা রেখেছে। একজন ওয়ার্ড আওয়ামী লীগের কোনো একজন কর্মীও ওয়ার্ড বিএনপির কোনো একজন কর্মীকে টর্চার করেছে, এই দায়টি সে এড়াতে পারে না। অর্থাৎ এই যে পুরো বিষয়টি আওয়ামী লীগের সাথে যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের এই দায়টি আসলে নিতে হবে। তাই এটি কেউ বলতে পারবে না আসলে যে একজন এমপি কিংবা একজন মন্ত্রী সে তার জায়গা থেকে স্বচ্ছ ছিল, সে কাউকে মারেনি, সে মানেনি, সে 16 বছর ধরে মানুষের ভোটাধিকারটা একদম ধ্বংস করে দিয়েছে এবং সে মানুষের ভোট ছাড়া নির্বাচিত হয়েছে। সে তো সবচেয়ে বড় মানুষের যে রাইটটি, যে সে ভোট দিবে, তার জনপ্রতিনিধি নির্বাচন করবে, এই অধিকারটি ধ্বংস করেছে। তার মানে সে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি দায়ী। এবং আমি যদি আপনাকে বলি আমাদের অ্যাকচুয়ালি মানে গোড়াটা কোথায় সমস্যা, গোড়াটা ওই নির্বাচন ব্যবস্থা। যখন জনগণের ভোটাধিকার নাই, জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না, যে কেউ একজন প্রতিনিধি ওই সময় দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে তোষামত করে টাকা দিয়ে এই কাজটি করতে পারে, যে মনোনয়নটি নিতে পারে, তাহলে সে এমপি। তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে। আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় না, সেই জায়গা থেকে তার ইচ্ছা মতো কাজ করেছে। সে ওই জায়গায় 100 কোটি খরচ করেছে, সে জনগণের সম্পদ 1000 কোটি লুটপাট করেছে। আলটিমেটলি তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না এটার জন্য, এবং জনগণকে ভোটের জন্য ফেস করতে হয় না। সো ওই যে গোড়ার সিস্টেমটি, ওই সিস্টেমটির জন্য আসলে আওয়ামী লীগের যারা সরাসরি ছিল, যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে, প্রত্যেকজন দায়ী। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত। শেষ একটু শুধু জানাবেন যে এই আওয়ামী লীগের যাদের কথা বললেন তাদের বাইরে আপনারা নিজেরাও আসলে সাফারার, প্রশাসনের যারা ঊর্ধ্বতনরা আছেন তারা দেশের ভেতরে আছেন, তারা কোথায় আছেন আমরা যেমন জানি, আপনারা রাষ্ট্রের ভেতরে ঢুকে গেছেন, আপনারাও জানেন। এদের গ্রেপ্তার না দেখানোর ফলো আর ফিডব্যাকটা যেটা হচ্ছে, এখন যারা প্রশাসনে আসতেছেন তারা তো আসলে কোনো মেসেজ পাচ্ছে না, আপনারা চাপ দিচ্ছেন না কেন? প্রশাসন বলতে আপনি কি আমলাতন্ত্র বোঝাচ্ছেন? প্রশাসন বলতে আমি হাবিবের কথা বলছি, আমি আমাদের আইজিপির কথা বলছি, কমিশনারের কথা, এরা তো দেশে আছে, এদেরকে কেন আপনারা বলছেন না যে আটক করা হোক, গ্রেফতার করা হোক? আপনাদের মুখ থেকে কোনো? আচ্ছা, আমি আপনাকে স্পষ্ট করে বলি, হয়তো মানে আমরা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে, ইন্ডিভিজুয়াল জায়গা বলতে এরকম অফিসিয়াল সংবাদ সম্মেলনে হয়তো এই কোয়েশ্চেনটা আসে না, আপনি প্রথম করলেন, হয়তো ওই উত্তরটা আমাদের জায়গা থেকে আসে না, কিন্তু ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আমরা বারবার বলেছি বাংলাদেশের 16 বছরে এমন একটা ট্রেডিশন তৈরি হয়েছিল, ঊর্ধ্বতন পদ, সেটা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের স্বায়ত্তশাসিত বলেন প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন পদগুলো তো ওই মানুষগুলোই ছিল যারা শুধুমাত্র ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সার্ভ করেছে। দিস ইজ দ্য রিয়েলিটি। সো ওই জায়গা থেকে আমরা মনে করি ওই জায়গাটুকুতে যারা ছিল আসলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রথমে এনে তাদের বিরুদ্ধে একটি তদন্ত করা উচিত, জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে একদম আইনি কাঠামোতে যা হওয়া উচিত প্রত্যেকটি জায়গায় সেটি করা উচিত। এবং সত্যি বলতে শুধু ওই ঊর্ধ্বতন জায়গায় নয়, অধস্তন যে জায়গাগুলোতে রয়েছে সবগুলোতে এটি হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা এটি স্পষ্ট দাবি জানিয়েছি। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উপদেষ্টাদের সাথে কথা বলেছি, আমরাও এটি স্পষ্ট করেছি। তাদের কথা ছিল 16 বছরের এত বড় একটা ল্যাক অফ মানে সিস্টেম, এটা কোনোদিন আপনি 16 দিন এস্টাবলিশ করতে পারবেন না, এটার বিচার প্রক্রিয়া 16 দিনে শুরু হতে পারে না। আপনি দেখেন যে যেই জায়গাগুলো সবচেয়ে বড় বড় ওইগুলোতে কাজ অলরেডি শুরু হয়েছে। আপনি পুলিশের আইজিপি বলেন, এটা থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন সচিবগুলোর কথা বলেন, কিংবা আরও অসংখ্য জায়গা, গোয়েন্দা বিভাগের বিভিন্ন যারা আয়না ঘর থেকে শুরু করে মানুষকে হেনস্থ করা, গুম করা, খুন করা, নির্যাতন করা, তুলে নিয়ে যাওয়া, এই জায়গাগুলোতে যারা লিড দিয়েছিল তাদের অবশ্যই প্রায়োরিটি লিস্ট রয়েছে এবং ওই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আস্তে আস্তে যাবে। এখনও এই অভ্যন্তরীণ যে হচ্ছে আমাদের সরকার, সেটি হচ্ছে গঠনের, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 16 দিনই হয়নি। সো আমাদের এটি অলওয়েজ এই প্রেশারটি রয়েছে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি, এবং আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা এটি দেখতে পাবেন। আপনি আমাদের বলছিলেন যে আপনারা যখন ভাই এরপরে আরেকটা মত প্রকাশের স্বাধীনতা পাই নাই, আপনারা কভারেজ দিতে পারেন নাই, কালকেও কিন্তু সেই কাজটাই করা হলো। নম্বরে মাইকিং করে বলা হলো যে এখানে ছবি তুলতে নেওয়া যাবে না, ক্যামেরা অন করা যাবে না। তাহলে কি আসলে আমরা স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করতে পারছি? একটু ইমার্জেন্সি আর কোনো প্রশ্ন নেই। ওইটাই লাস্ট। ঠিক আছে। আচ্ছা, আপনি যে প্রশ্নটি করেছিলেন, যেদিন 5 আগস্ট ওই গণঅভ্যুত্থানটি ঘটেছিল,
ওই গণঅভ্যুত্থানের পরে একটি টিভি চ্যানেলে গিয়ে সমন্বয়কদের মধ্যে প্রধান 7-8 জন আমরা এখানে ছিলাম। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেমন একটি বাংলাদেশ আপনি দেখতে চান। আমার প্রথম উত্তরটি ছিল এটি, আমি 5টি পয়েন্ট বলেছিলাম, প্রথম পয়েন্ট এটি ছিল আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই বা আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে, যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে। কাউকে যেন এই অধিকারটুকু দেয়া না হয় যে গণমাধ্যমকে কেউ সেন্সরশিপ করছে। আমাদের জায়গা থেকে আজকে পর্যন্ত না, শুধু আগামীতেও যদি আমাদের কোনদিন ভয়েস থাকে, এটি স্পষ্ট বার্তা থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার এই অধিকারটুকু কারণেই এবং এটি কেউ করতে পারে না। বরং আমরা যদি চাই দেশের এগিয়ে যাওয়া উচিত, তাহলে এই স্বাধীনতাটুকু এই কারণেই দিতে হবে যে গণমাধ্যম আমাদের ভুলগুলো খুঁজে বের করে দিবে এবং ওই ভুলগুলোতে কাজ করে আমাদের সংশোধন করতে হবে। কারণ বিগত 16 বছর ধরে ওই ভুলগুলো বের হতে পারেনি কিংবা সংশোধন হয়নি বলে দেশের আজকে এই অবস্থা। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই এই সুযোগটি দিতে হবে। আমরা গতকালকে বা তার আগের দিন যে কয়েকটি ঘটনা দেখেছি, আমরা বিশ্বাস করি তাদের উদ্দেশ্য আসলে ভিন্ন। যদি উদ্দেশ্য ভিন্ন না হয় তাহলে যে কাজগুলো তারা করেছে ওই কাজগুলো মিডিয়া আসতে সমস্যা কোথায়? আমরা তো সব কিছু মিডিয়ার সামনে ওপেনলি করছি। আমরা আপনাদেরকে বলে দিয়েছি আপনাদের যা ইচ্ছা আমাদের প্রশ্ন করুন, আমরা উত্তর দিতে প্রস্তুত। তার মানে ওই সৎ সাহসটুকু আমাদের রয়েছে। সো যারা এই কাজটুকু করেছে অবশ্যই তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা কষ্ট করে হলো তাদেরকে পুরো দেশের সামনে প্রেজেন্ট করুন এবং তাদের যে অপকর্মগুলো এগুলোর জন্য বিচারের ব্যবস্থা করার জন্য যা প্রেশার ক্রিয়েট করা দরকার আমরা করবো। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন এটা। রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটা নির্দেশনা এসেছে। সারা দেশের শিক্ষার্থীরা তো আপনাদের প্রতি খুব মনোযোগ দিয়ে শুনে। এই শিক্ষার্থীদের প্রতি কি আসলে আপনাদের কোনো বার্তা আছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়া এই ধরনের? এটার সাথে একটু সাজেস্ট যোগ করি যে আপনারা তো অনেকেই হলে উঠেছেন, অনেক হলেই এখন আছে। কি মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর পরিবেশ শিক্ষা কতদিন লাগতে পারে বা এখন আসলে পরিবেশটা বা আপনারা কাকে ভিসি হিসেবে চাচ্ছেন? আচ্ছা, প্রথমটা দিয়ে শুরু করে আমার মনে হয় প্রথমটা আনসার আমি অলরেডি দিয়ে ফেলেছি একবার, যে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট মনে করি দেশকে স্থিতিশীল অবস্থার দিকে যদি আমরা নিয়ে যেতে চাই, যার যেটি কর্মক্ষেত্র বা যার যেটি জায়গা আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে স্টেবল হওয়ার জন্য। সো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই। আমরা পুলিশের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এই কথাটি শুনছি যে পুলিশের কিছু সদস্য হয়তো তাদের জায়গা থেকে একটি আনকমফোর্টেবল সিচুয়েশনে রয়েছে যে তারা যদি হঠাৎ দায়িত্বটিতে আসে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে কী না কী করে, এরকম একটা আনকমফোর্টেবল সিচুয়েশন রয়েছে। আমরা স্টুডেন্টদের এই মেসেজটি দেখেছি। আমরা গতকালকে এটি দেখতে আসলে আমরা নারায়ণগঞ্জ পর্যন্ত গিয়েছিলাম, অন্য একটি কাজে গিয়েছি, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছি। আমরা দেখেছি সেখানে যখন পুলিশ এসে দাঁড়ালো স্টুডেন্টরা আসলে তাদের সাথে হ্যান্ডশেক করছে, স্বাগত জানাচ্ছে। সো অনেক জায়গায় আমাদের মেসেজটি পৌঁছে গিয়েছে। আমরা স্টুডেন্টদেরকে স্পষ্টভাবে বলি যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতির সংকটে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন, আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ আমরা যেন ক্লাসে ফিরে যাই। এই ডিসিশন আমি দিব না সে দিবে।